মধ্যরাতের মধ্যেই 17 জেলায় 60 কিলোমিটার বেগে ঝড়ের আভাস। গণ অভ্যুত্থানে কে কাকে মাস্টারমাইন্ড বলছে? জানাবো প্রায় অসম্ভব হলেও ঘটতে পারে শেখ হাসিনার প্রত্যাবর্তন। জানাবো পরিচ্ছন্নতা কর্মীদের 18,000 টাকা বেতন দেওয়া সহ 15 দফা দাবি। জানাবো প্রায় অসম্ভব হলেও ঘটতে পারে শেখ হাসিনার প্রত্যাবর্তন। কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কঠিন পরিস্থিতিতে ছিলেন, তখন পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি বার্তা পাঠান তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তবে শেখ হাসিনা যে সমস্যায় পড়েছিলেন সেটা কোনো ছোটখাটো সমস্যা ছিল না। এই অস্থিরতার পেছনে কারণ ছিল মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য চাকরিতে কোটা পুনর্বহাল করা। টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, আমরা সবাই কোটা সংস্কার আন্দোলন দেখে হতবাক হয়েছিলাম। আসলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছিলাম 30% কোটা বেশি হয়ে যায়, আমাদের এটা কমিয়ে 5% নিয়ে আসা উচিত। তখন একজন মন্তব্য করেন, আমরাও মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি। আমি মজা করে বলেছিলাম, এজন্যই তো আমি 5% রাখতে বলেছি। শেষ পর্যন্ত কোটা ইস্যু, অগ্নিশিখার মতো নানান বৈষম্য ও দীর্ঘদিনের রাজনৈতিক দমনপীড়ন বাংলাদেশের জনসাধারণের ক্ষোভকে উস্কে দেয়। জুলাই মাসে এই অস্থিরতা তীব্র আকার ধারণ করে। শান্তিপূর্ণ আন্দোলনের সহিংসভাবে দমনপীড়নের ফলে অন্তত 1000 মানুষ মারা যায়। শেষবার শেখ হাসিনাকে সামরিক হেলিকপ্টারে উঠে দেশ ছাড়তে দেখা গিয়েছিল। সজীব ওয়াজেদ জয় বলেন, তিনি দেশের পরিস্থিতি নিয়ে খুবই হতাশ, কারণ গত 15 বছরে তার সব পরিশ্রম প্রায় বিফলে যাচ্ছে। সংস্কারপন্থীদের আশঙ্কা, দেশকে দ্রুত সংস্কারের দিকে নিয়ে যেতে না পারলে আওয়ামী লীগ আমলের নানা দুঃসহ স্মৃতি সাধারণ মানুষের স্মৃতি থেকে ফিরে আসতে শুরু করতে পারে। শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন কিনা অথবা আদৌ ফিরবেন কিনা এই নিয়ে জল্পনা কল্পনা যেন কমছেই না। উইলসন সেন্টারের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিতে পারছেন না। কুগেলম্যান বলেন, হাসিনার প্রত্যাবর্তন বেশ সম্ভব। দক্ষিণ এশিয়ার পারিবারিক তন্ত্র, রাজনৈতিক ইতিহাস ঘাটুন, দেখবেন পারিবারিক তন্ত্রের রাজনৈতিক দলগুলোকে দেউলিয়া মনে হলেও এই দলগুলোকে একেবারে বাতিলের খাতায় ফেলতে পারবেন না। তবে অন্য পর্যবেক্ষকরা হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে কুগেলম্যানের মতো এত আত্মবিশ্বাসী নন। মুসাবার বলেন, সারা বাংলাদেশে হাসিনার পোস্টার ছেঁড়া হয়েছে, বিকৃত করা হয়েছে, তাকে স্বৈরাচার হিসেবে গ্রাফিতে আঁকা হয়েছে। তরুণ প্রজন্ম হাসিনার লিগাসিকে এভাবেই দেখছে। জয় বলছেন, হাসিনার নির্বাচনে দাঁড়ানোর জন্য দেশে ফিরবেন কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম যদি স্থবির হয়ে পড়ে, তাহলে যে হাসিনার প্রত্যাবর্তনের সুযোগ বাড়বে সে বিষয়ে সবাই একমত। ঢাকা ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের নির্বাহী পরিচালক জিলুর রহমানের মতে, আগামী দশকে বাংলাদেশের রাজনীতির হাসিনা ও তার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কোনো সুযোগ নেই। তবে অন্তর্বর্তী সরকার ব্যাপকভাবে ব্যর্থ হলে এই প্রেক্ষাপট বদলে যেতে পারে। গণ অভ্যুত্থানে কে কাকে মাস্টারমাইন্ড বলছে? কোটা সংস্কার দাবিতে একটি ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থান সৃষ্টি করে বাংলাদেশের পরাক্রমশালী সরকারের পতন ঘটায় মাত্র 36 দিনে। সরকার পতনের 2 মাসের মাথায় এখন এই আন্দোলনের কৃতিত্বের দাবি নিয়ে কথা উঠেছে। আন্দোলন হচ্ছে, আন্দোলনের মাস্টারমাইন্ড কে বা কারা সেটা নিয়ে। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ছাত্রদের বিশ্বমঞ্চে পরিচয় করে দেওয়ার পর বিষয়টি নতুনভাবে সামনে এসেছে। জুলাই মাস থেকে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্রদের আন্দোলন শেষ পর্যন্ত এক গণ আন্দোলনের রূপ নেয় এবং 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন। গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশে বিএনপি, জামায়াত এবং ইসলামপন্থী বিভিন্ন দলসহ একাধিক ছোট দলের নেতাদের বিভিন্ন সভা সমাবেশে আন্দোলনের কৃতিত্ব দাবি করতে দেখা গেছে। বিএনপির পক্ষ থেকে আন্দোলনের 4 শতাধিক নেতাকর্মী জীবন দিয়েছে বলেও দাবি করা হয়। রাজনৈতিক দল হিসেবে বিএনপি সারা দেশের নেতাকর্মীরা এই আন্দোলনে অংশ নিয়েছিল। ঢাকার চারপাশে সর্বস্তরের নেতাকর্মীরা ছাত্রদের সামনে রেখে মাঠের দখল নিয়ে সরকার পতনের আন্দোলনে ভূমিকা রেখেছিল বলে দাবি করা হয়। যাত্রাবাড়ি এলাকায় আন্দোলনের শেষ দিন পর্যন্ত ছিলেন ছাত্রদলের সাবেক সহসভাপতি মামুন খান। তিনি বলেন, এই আন্দোলনে সব শ্রেণীর মানুষ মাঠে নেমেছিল। বিএনপির শীর্ষ নেতৃত্বের ডাকে নেতাকর্মীরা মাঠে নানাভাবে সহযোগিতা করতে বিভিন্ন স্পটে নেতৃত্ব দিয়েছে। তাই কাউকে এককভাবে মাস্টারমাইন্ড বলা অনুচিত। এখানে মাস্টারমাইন্ড ইত্যাদি যে আলোচনাগুলো যারা করছে তারা নিজেদেরকে বিতর্কিত করছে।
ছোট করছে। এক্ষেত্রে আন্দোলনে নিজ দল ও নেতাদের ভূমিকা তুলে ধরে তার প্রশ্ন, কিসের ভিত্তিতে কাকে মাস্টারমাইন্ড বলা হবে? তিনি বলেন, ঢাকাকে 10টি স্পটে ভাগ করা হয়েছিল। এটার মাস্টারমাইন্ড কে ছিল? এটার মাস্টারমাইন্ড ছিল আমাদের বিএনপি এবং তারেক রহমান। যেমন এই যাত্রাবাড়ি স্পটে আমি ছিলাম এবং আমাদের অনেক নেতাকর্মীরা এই স্পটে ছিল। একবারের জন্যও আমরা চিন্তা করি নাই যে আমাকে শাহবাগে যেতে হবে, শহীদ মিনারে যেতে হবে, আমার স্পটে আমাকে থাকতে হবে শেষ পর্যন্ত। প্রকৃতপক্ষে মাস্টারমাইন্ড বলতে হবে শহীদ সাইদকে, মুগ্ধকে, ছাত্রদলের আকরামকে। জামাতের নেতারাও বিভিন্ন সভায় ছাত্রদের পাশাপাশি দলটির অবদানকে সামনে এনেছেন। আন্দোলনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সভাপতির আত্মপ্রকাশ এবং বিশ্ববিদ্যালয় কমিটি প্রকাশ করার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। অনেকে মনে করেন আন্দোলনে অবদান তুলে ধরা আর কৃতিত্ব জাহির করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের প্রগতি সরণিতে নর্থ, সাউথ, ব্র্যাক, ইস্ট, ওয়েস্ট, আইবিইউ, ইউবি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আমাদের আন্দোলনকে মূল ধারার আন্দোলনে নিয়ে যায় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের মাধ্যমে আসলে এই স্বৈরাচার পতন ত্বরান্বিত হয়। পরবর্তীতে সকল রাজনৈতিক দল, সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে নেমে আসে। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস ইউল্যাবের শিক্ষার্থী আন্দোলনের একজন সমন্বয়ক শ্যামলী সুলতানা বলেন, এই আন্দোলনে সাধারণ মানুষের অবদান সবার আগে স্বীকার করতে হবে। আমাদের তথাকথিত সমাজ ব্যবস্থায় এই যে নিম্ন শ্রেণীর পেশাজীবী মানুষের যাদেরকে বলা হয়, তাদের অবদানের কথা কিন্তু আমরা বলি না। তাদের অবদান যদি না থাকে এই আন্দোলন কখনো গণ অভ্যুত্থানে কিন্তু পরিণত হতে পারত না। তিনি বলেন, এই আন্দোলনটা সফল হতে সবচেয়ে বেশি অবদান রেখেছে তারাই, যারা রক্ত ঝরিয়েছে, শহীদ হয়েছে। কারণ তাদের রক্ত বা মৃত্যুর পরে যে অনুপ্রেরণা, যে সাহসে, যে স্পৃহা আমাদের মধ্যে ছিল, এটা মনে হয় না যে অন্য কোনো কারণে আমাদের মধ্যে আসতো। জুলাই আগস্ট অভ্যুত্থানের শুরুটা হয় সাধারণ ছাত্রদের ব্যানারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জাতীয় ঐক্য সৃষ্টি হয়। ছাত্র নির্যাতনের প্রতিবাদে মাঠে নামে দেশের আপামর জনতা, সাধারণ মানুষ। প্রতিবাদে করে শিক্ষক, পেশাজীবীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, সব মিলিয়ে এদেশের মানুষ ক্ষুব্ধ ছিল এই সরকারের উপর। একটা সুযোগ খুঁজতেছিল এই সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য। সেই ক্ষমতাচ্যুত করার জন্যই এই দেশের মানুষের যখন একসাথে রাস্তায় নেমে এসেছে, তখন সরকারের পতন ঘটেছে। এটা পরিকল্পিত ছিল না, কেউ মাস্টারমাইন্ডও ছিল না। 36 দিনের গণ আন্দোলনের দ্বিতীয় পর্যায় শুরু হয় 18 জুলাইয়ের পর। এ পর্যায়ে সরকারের ছাত্রদের উপর হামলা, মামলা ও গুলির পর 9 দফা থেকে 1 দফা আন্দোলনের সৃষ্টি হয়। দেশের নারী পুরুষ নির্বিশেষে সর্বস্তরের মানুষ প্রতিবাদ করে, রাস্তায় নেমে আসে। মাসুদ বলেন, এটার ক্রেডিট প্রধানত এদেশের মানুষ, এদেশের জনগণ, এদেশের ছাত্র সমাজ, শ্রমিক এবং নাগরিকদের। মানুষের নেতৃত্ব হিসেবে আমাদেরকেই গ্রহণ করেছে এবং আমাদের ডাকে মানুষ রাজপথে নেমে এসেছে। এমনকি রাজনৈতিক দলগুলো আমাদের ডাকেই রাজপথে এসেছেন। তারা সকলেই রাজনৈতিক দলকে একসাথে করে রাজপথে নামতে ব্যর্থ হয়েছে, যার কারণে আমরা 16টা বছর একটা স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসনে শাসিত হয়েছি। ছাত্র আন্দোলনকে সফল করতে অতীতের বিভিন্ন আন্দোলনের ব্যর্থতা থেকে শিক্ষা নিতে প্রস্তুতি নেয় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। 4টি লেয়ারে সমন্বয়কদের ভাগ করা হয়। প্রথম স্তরের ছাত্র নেতাদের গ্রেফতারের পর দায়িত্ব নেয় দ্বিতীয় স্তরের থাকা সমন্বয়করা। প্রস্তুত রাখা হয় তৃতীয় স্তর ও চতুর্থ স্তর। অভিনব কর্মসূচি এবং দফাভিত্তিক আন্দোলন কিভাবে এগোবে সেগুলো নির্ধারিত হয় নেপথ্য থেকে। সমন্বয়করা বলেন, এই আন্দোলন থেকে সরকারের পতন ঘটানোর কোনো পরিকল্পনা শুরু থেকে ছিল না। তবে আন্দোলনে ব্যাপক প্রাণহানি এবং নির্যাতনের পর মানুষ যখন ক্ষুব্ধ হয়, তখন এই আন্দোলন সরকার পতনের আন্দোলনে পরিণত হয়। এ ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং বর্তমান উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, একেবারে এটা আমরা যারা স্টুডেন্টরা ছিলাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, তারা সমন্বয় করেই এই আন্দোলন পরিচালনা করেছি। হ্যাঁ, এই আন্দোলন তো বিভিন্ন শ্রেণী পেশার, দল মতের, রাজনৈতিক বিভিন্ন সংগঠনের কর্মীরা কিন্তু অংশগ্রহণ করেছে। তার মানে এই না যে তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ বা কোনো ধরনের পরিকল্পনার ভিতর থেকে এই অভ্যুত্থান হয়েছে।